আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। নর্থ মেসিডোনিয়ার নৈশ ক্লাবে কনসার্ট চলার সময় আগুনে কমপক্ষে 59 জনের মৃত্যু, আহত 150-এর বেশি। 7 দিনের রাষ্ট্রীয় শোক। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। 4 দিনের চীন সফর শুরু 26শে মার্চ। বিএনপি ক্ষমতায় গেলে হত্যা, গুম, নির্যাতনের বিচার করবে বলেছেন তারেক রহমান। হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। স্বাধীনতা পুরস্কারে ভূষিত বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল। দ্রুত কার্যকর চায় পরিবার ও আপিল করবে আসামিপক্ষ। এবং আগামী বাজেট তৈরির ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কাছে বিচক্ষণ সিদ্ধান্ত আশা করে সিপিডি। অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ উদ্যোগের পরামর্শ। সংবাদ জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। নর্থ মেসিডোনিয়ার কোচানি শহরের একটি নৈশ ক্লাবে আগুনে কমপক্ষে 59 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 150-এর বেশি। এই ঘটনায় 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নৈশ ক্লাবটিতে সে সময় কনসার্ট চলছিল। একটি ব্যান্ড দল মঞ্চে গান পরিবেশনের সময় স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এ সময় ক্লাবটিতে 500-র মতো দর্শক ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনে যারা মারা গেছে তাদের বয়স 14 থেকে 24 বছরের মধ্যে। প্রধানমন্ত্রী রিস্তিজান মিকোস্কি আগুনের ঘটনাকে দেশের জন্য কঠিন এবং অত্যন্ত দুঃখের বলে অভিহিত করেছেন। এ ঘটনায় 10 জনকে গ্রেফতার করা হয়েছে। সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ঢাকায় আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, 4 দিনের সফরে 26শে মার্চ চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সফরে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক ও দ্বিপাক্ষিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। রিপোর্ট করছেন চকন মালিথা। সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাতে আগামী 26শে মার্চ অধ্যাপক মোহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে আলোচনা হয়। পরে প্রধান উপদেষ্টার সফর নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান প্রেস সচিব। 26 তারিখে যাওয়ার পর 27 তারিখে প্রফেসর ইউনূস ফোরামে কথা বলবেন। সেখানে মূল ইস্যু হচ্ছে যে এশিয়া এবং দ্য ওয়ার্ল্ড, যে চেঞ্জিং রোল অফ এশিয়া ইন দ্য ওয়ার্ল্ড, সেটা নিয়ে উনি একটা স্পিচ দিবেন। এবং আপনি জানেন, গোয়া ফোরামকে বলা হয়েছে ড্যাভোস অফ দ্য ইস্ট। মিটিং করবেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে 28 তারিখে। সেখানে আমাদের সাথে চায়নার যে এই ধরনের যতগুলো ইস্যু আছে সবই এটা নিয়ে আলাপ হবে। এটার গেমুট অফ দি ইস্যুস সবগুলো আলাপ হবে। সফরের সময় পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিবেন শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। চায়নাতে সফরে স্যার পিকিং ইউনিভার্সিটিতে একটা বক্তব্য রাখবেন। এট দ্য সেম টাইম স্যারকে একটা অনারারি ডক্টরেট অনারে ভূষিত করবেন। সোমবার পুলিশের সাথে বিশেষ সভা করবেন প্রধান উপদেষ্টা। এবং তার উপরের যারা আছেন এসপি, বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, মেট্রোপলিটন পুলিশ ডিভিশনগুলোর পুলিশের ক্রাইম ডিভিশনের প্লাস পুলিশের যারা নীতি নির্ধারণী কর্মকর্তা আছেন, আইজিপি, এডিশনাল আইজিপি, এই ধরনের 127 জন কর্মকর্তা আগামীকাল এই বিশেষ মিটিংয়ে, বিশেষ সভায় প্রধান উপদেষ্টার কার্যালয় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন, যেখানে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বিষয়ক সরকারের যে দিক নির্দেশনা সেগুলো পুলিশ অফিসারদেরকে জানাবেন এবং মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতা শুনবেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রেস সচিব জানান, বাংলাদেশের এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে সিপিডির বক্তব্যের সঙ্গে সরকার একমত নয়, কেননা বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট মজবুত। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় যারাই আসুক তাদের গণতান্ত্রিক আন্দোলনে খুনিদের বিচার করতে হবে।
গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদ পরিবার নিয়ে আমরা বিএনপি পরিবারের ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বিচার অবশ্যই করবে। হতাশ না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন রাহুল রায়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন নিয়ে নিয়মিতই ইফতারের আয়োজন করছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। রাজধানীতে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদ হওয়াদের পরিবার নিয়ে ইফতারের আয়োজন করে বিএনপি সমর্থিত সংগঠন আমরা বিএনপি পরিবার। তার একটাই কষ্ট, আম্মু দাদা ভাই আমাকে আর তোমাকে কার কাছে রেখে গেছে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে গুম আর নির্যাতনের বিচার করার কথা বলেন তিনি। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার, তাহলে অবশ্যই বিএনপির যেরকম রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলোর পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, একই সাথে জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সেই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, হতাশ না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র রক্ষা, মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা এবং নির্যাতিত ব্যক্তিবর্গের প্রতি ন্যায় বিচার করা, এরকম যে বিষয়গুলো আছে, আমরা সকল গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলগুলো আমরা নিশ্চয়ই এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকব। তারেক রহমান বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। স্বাধীনতা পুরস্কারে ভূষিত বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। একই সাথে 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রাখা হয়েছে। ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিল নিষ্পত্তি করে ওই রায় দেন আদালত। রায় সন্তোষ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল। দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন আবরারের বাবা। রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। বহুল আলোচিত বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর দেওয়া রায়ে 20 জনকে মৃত্যুদণ্ডাদেশ ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আসামিরা সবাই বুয়েট শাখার ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিরা হলেন মেহেদী হাসান রাসেল, অনিক সরকার, মেহেদী হাসান রবিন, ইফতি মোশাররফ সকাল, মনিরুজ্জামান মনির, মেফতাহুল ইসলাম জিয়ন, মাজেদুর রহমান মাজেদ, মুজাহিদুর রহমান, খন্দকার তাবাক্কারুল ইসলাম তানবীর, হোসাইন মোহাম্মদ তোহা, শামীম বিল্লাহ, ASM নাজমুল সাদাত, মোর্শেদ অমর্ত্য ইসলাম, মুনতাসির আল জেমি, মোহাম্মদ শামসুল আরেফিন রাফাত, মিজানুর রহমান, SM মাহমুদ সেতু, মোর্শেদ উজ্জামান মন্ডল জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মুস্তফা রাফিদ। এদের মধ্যে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি গত বছরের 6 আগস্ট গাজীপুরের হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের দেয়াল ভেঙে পালান বলে গত 25 ফেব্রুয়ারি জানায় কারা কর্তৃপক্ষ। আর যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় মুনতাসিম ফুয়াদ হোসেন, আকাশ হোসেন, মুয়াজ আবু হুরাইরা, অমিত সাহা ও ইশতিয়াক আহমেদ মুন্নার। আসামিদের ডেথ রেফারেন্স বিচারিক আদালতের রায় সহ নথিপত্র 2022 সালের 6 জানুয়ারি পৌঁছায় হাইকোর্টে। পরে 2022 সালের 26 ফেব্রুয়ারি ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিলের উপর শুনানি শেষে 24 জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। পরে রায় ঘোষণা করেন হাইকোর্ট। উনি ন্যায় বিচার পেয়েছেন, গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে। আবারও রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে সব পক্ষ। আদালতে যে রায় দিয়েছে এটা আমরা আপাতত সন্তুষ্ট।
আমরা চাই যাতে অতি দ্রুত মানে বিভিন্ন ধাপে আপিল বিভাগ সহ যেভাবে যে প্রসেস আছে এগুলি যাতে অতিলম্বে কার্যকর করা হয়। আমরা এপিলেট ডিভিশনে যাব। আমরা খুশি না সংক্ষিপ্ত। 2019 সালে 6 অক্টোবর বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় আবরারের বাবা হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে 2019 সালের 13 নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। মাশরুক মান্না, চ্যানেল আই, ঢাকা। কঠিন সংকটে থাকা অর্থনীতি পুনরুদ্ধারে আগামী বাজেট তৈরির ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কাছে বিচক্ষণ সিদ্ধান্ত চায় সিপিডি। তাদের মতে পরবর্তী নির্বাচিত সরকার যেন বেকায়দা না পড়ে তা এই সরকারকে নিশ্চিত করতে হবে। সংস্থাটি বলছে, জুনের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে 6 থেকে 7% নামানো কঠিন হবে। তার উপর রুগ্ন আর্থিক খাত, রাজস্ব আয়ে ঘাটতি সব মিলে একটা হজবরল অবস্থার শঙ্কা তাদের। এবারে বিস্তারিত জানাচ্ছেন রিজভী নওয়াজ। 2025-26 অর্থবছরে বাজেটে সরকারের নীতিকৌশল কি হতে পারে তার একটা রূপরেখা দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণা সংস্থাটি বলছে, যে কোনো উপায়ে মূল্যস্ফীতি কমাতেই হবে। তবে ব্যাংকে আমানতে নিম্ন প্রবৃদ্ধি, টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দেওয়া, বেসরকারি বিনিয়োগে অনাগ্রহ, ফলে কর্মসংস্থান না হওয়া সব মিলে সামষ্টিক অর্থনীতিতে গতি ফেরানো যায়নি এখনো। রপ্তানি আয়, রেমিটেন্স প্রবাহের নিম্ন গতি অর্থনৈতিক দুর্বলতাটাকে আরো প্রকট করে তুলেছে। বছরের শেষে রাজস্ব ঘাটতি 1,05,000 কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমেছে এবং সুদ পরিশোধের দায় আরো বেড়ে গেছে। যদি গ্যাসের দাম বৃদ্ধির যে প্রস্তাবটি আছে সেই প্রস্তাবটা যদি অনুমোদিত হয় তাহলে কিন্তু এই মূল্যস্ফীতির পরিস্থিতিটা আরো খারাপ হয়ে যাবে। এবং আরো বিষয় রয়েছে যে আমাদের অর্থনীতি তো এখন যে ভূ রাজনৈতিক অবস্থার কারণে অনেক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। আসছে বাজেটে কম আয়ের মানুষের কষ্টের কথা ভেবে করমুক্ত আয়ের সীমা 4 লাখ টাকা করার পরামর্শ সিপিডির। জুলাই বিপ্লবে হতাহতদের শিক্ষা এবং স্বাস্থ্যের সুরক্ষা দিতে বিশেষ বরাদ্দের কথাও বলেছে তারা। 2024-এর জুলাই আন্দোলনের সময় আমরা জানি যে তথ্য হিসাবে দেখে আমরা জানি যে 1400 নিহত হয়েছেন এবং 14,025 জন আহত হয়েছেন। এটা ওএইচসিএইচআর 2025-এর তথ্য। এদেরকে এই ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার জন্য বাজেট থেকে একটি অংশ বরাদ্দ করা অত্যন্ত জরুরি। সিপিডি মনে করে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় ঠিক করতে নির্দেশনা থাকতে হবে আগামী বাজেটে। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের অন্যতম সংগঠক মোনায়েম হায়দারকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট। সিটিটিসি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোনায়েম হায়দারের বিরুদ্ধে বিভিন্ন নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে নিষিদ্ধ হিজবুত তাহরিরের উগ্রবাদী মতাদর্শ প্রচার করে গোপনে সংগঠিত করার অভিযোগ রয়েছে। এবারও ঈদকে সামনে রেখে টাঙ্গাইল শাড়িতে এসেছে নানান বৈচিত্র্য। আর এই বৈচিত্র্যের কারণেই টাঙ্গাইল শাড়ি টিকে রয়েছে বছরের পর বছর। এবার টাঙ্গাইল শাড়িতে নতুনত্ব আনার জন্য ভেজিটেবল ডাই করা হয়েছে গাছের ছাল, হরিতকি সহ বিভিন্ন প্রাকৃতিক রং দিয়ে। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছেন মুসলিম উদ্দিন আহমেদ। টাঙ্গাইলের তাঁতকুলিতে রাত দিন খটখট শব্দে ব্যস্ত সময় পার করছেন তাঁতিরা। প্রতিটি তাঁতকুলিতে এখন চলছে শেষ সময়ের কর্মযজ্ঞ। ভেজিটেবল ডাইংয়ের নতুন ডিজাইনের শাড়ি, কচ্ছে, হাফফুল, টাঙ্গাইল জামদানির শাড়ি সহ নানা ডিজাইনের শাড়ি তৈরি করা হয়েছে। সকাল 7টা থেকে কাজ শুরু করি, দেখা সারাদিন কাজ করি, তারপরের দিন একটু দিন থাকতে আর কি কাপড় শেষ হয়। পুরা পিওর সিল্কের থেকে শুরু করে হাফ সিল্ক পর্যন্ত হয়, সবই হয়। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা শাড়ি কিনতে আসছেন টাঙ্গাইল শাড়ি রাজধানী খ্যাত পাথরাইলে। অনেক নতুন শাড়ি এবং থ্রি পিস, বিভিন্ন ধরনের যাবতীয় পোশাক আদি পাওয়া যাচ্ছে। ফ্যামিলির জন্য, সবার জন্য নেওয়ার চেষ্টা করব। টোটাল ফ্যামিলির জন্য কাপড় চয়েস করার জন্য এখানে আসছি এবং ভালো কিছু এখানে থাকে, প্রতি বছরই আসি। সুন্দর নতুনত্ব শাড়ি পাওয়া যায়, এবারও আসলাম, কিনলাম, আরো কিনবো। ভালো লাগছে শাড়িগুলো দেখতে। ঋতু ও ক্রেতাদের চাহিদা অনুযায়ী তৈরি করা হয় এসব শাড়ি। এবছর ঈদকে কেন্দ্র করে আমরা অনেক কিছু নতুনত্ব এনেছি এবং সেটা সকলেরই ক্রয় ক্ষমতার মধ্যে। এরকম একটা শাড়ি আমরা নতুন দিয়েছি এবার ঈদের বাজারে এবং সেটা ব্যাপক চাহিদা, মানুষ নিচ্ছে খুব। আমরা চাই বাংলাদেশের মানুষ
বাংলাদেশে উৎপাদিত দ্রব্য ব্যবহার করে, বিশেষ করে টাঙ্গাইলের শাড়ি ব্যবহার করে আমাদের দেশের নারীরা ঈদের আনন্দ উপভোগ করুক। সামনের দিনগুলোতে টাঙ্গাইল শাড়ি টিকে থাকবে আপন মহিমায়, এমন প্রত্যাশা সকলের। টাঙ্গাইল শাড়ির রাজধানী পাত্রাইল থেকে মুসলিমউদ্দিন আহমেদ, চ্যানেল আই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভয়েস অফ আমেরিকার 1300-র বেশি কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত আরও 2টি সংবাদ মাধ্যমের বরাদ্দ বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। ভয়েস অফ আমেরিকার পরিচালক মাইকেল আব্রাহামোভিচ বলেছেন, তার প্রতিষ্ঠানের প্রায় 1300 সাংবাদিক, প্রযোজক এবং সহযোগীদের প্রায় সবাইকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে। এবারে জানাবো নিটল টাটা কৃষি সংবাদ। রংপুরে আলুর ফলন ভালো হলেও দাম নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। উৎপাদন খরচ বাড়ায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। হিমাগারের ভাড়া বৃদ্ধির কারণে আলু সংরক্ষণ নিয়েও সংকট প্রকট আকার ধারণ করেছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শুষ্ক মৌসুমে নদীতে পানি কমে যাওয়ায় চরম নাব্য সংকটে বাঘাবাড়ি নৌবন্দর। বন্দরে ভিড়তে পারছে না পণ্যবাহী বড় জাহাজ। এতে লোকসানে ব্যবসায়ী ও ঘাট ইজারাদাররা, সেই সাথে জীবিকা সংকটে বন্দরের শ্রমিকরাও। কর্তৃপক্ষের দায়িত্বহীনতা আর অবহেলায় প্রতি বছর লোকসান গুনতে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। তবে নাব্য সংকট দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস বাঘাবাড়ি নৌবন্দর কর্তৃপক্ষের। সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নর্থ মেসিডোনিয়ার নৈশ ক্লাবে কনসার্ট চলার সময় আগুনে কমপক্ষে 59 জনের মৃত্যু ও আহত 150-র বেশি। 7 দিনের রাষ্ট্রীয় শোক। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। 4 দিনের চীন সফর শুরু 26শে মার্চ। বিএনপি ক্ষমতায় গেলে হত্যা, গুম, নির্যাতনের বিচার করবে বলেছেন তারেক রহমান। হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। স্বাধীনতা পুরস্কারে ভূষিত বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল। দ্রুত কার্যকর চায় পরিবার ও আপিল করবে আসামি পক্ষ। এবং আগামী বাজেট তৈরির ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কাছে বিচক্ষণ সিদ্ধান্ত আশা করে সিপিডি। অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ উদ্যোগের পরামর্শ। প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের সংবাদ। এখন করার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।